আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে কোন বিষয় নিয়ে কথা বলবো আপনারা আশা করি থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো সেনা সদর ইএনসির শাখা পূর্ত অধিদপ্তর ঢাকা সেনানিবাস ঢাকা সেনানিবাস 1206 এর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সো আপনারা আপনার সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন না। সো এর জন্য রিকোয়েস্ট করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং কোথাও কোনো বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো চলেন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। এখানে বলা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস MES এর নিম্নবর্তিত শূন্য পদসমূহে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী নিয়োগের নিমিত্তে বাংলাদেশের যোগ্য নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে ক্রমিক নাম্বার ক খ গ ঘ এরকমই দেওয়া আছে, পদের নাম ও স্কেল দেওয়া আছে, পদের সংখ্যা দেওয়া আছে, কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে সেগুলো দেওয়া আছে, সেই পদের জন্য কী রকম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে সেগুলো বলা হয়েছে। প্রথমে আসি উচ্চমান সহকারী UDA বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত 14তম গ্রেড। এই পদের জন্য লোক নিয়োগ করবে 8 জন। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তারপরে আসি ড্রাফটম্যান ক্লাস C 9,700 থেকে 23,490 টাকা 15তম গ্রেড। এই পদের জন্য লোক সংখ্যা নিয়োগ করা হবে 8 জন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ড্রাফটসম্যান ন্যূনতম 6 মাসের কোর্স সম্পন্ন করতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটোক্যাড কোর্স সম্পন্ন করতে হবে, মানে আপনার অটোক্যাডও জানা থাকতে হবে। তারপরে গ নম্বরে আসি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য বেতন স্কেল ধরা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা 16তম গ্রেড। এই পদের জন্য লোক সংখ্যা নিয়োগ করা হবে 40 জন এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর বলা হয়েছে MS ওয়ার্ড বা সমকার্যোপযোগী সফটওয়্যারের দক্ষতা সম্পূর্ণ কম্পিউটার পরিচালনার ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে সমকার্যোপযোগী বলতে বোঝেন MS ওয়ার্ড বা এরকম কাজ করে কোনো সফটওয়্যার যদি আপনার দক্ষতা থাকে 1 বছরে, তাহলে আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর বলা হয়েছে কম্পিউটার বাংলা এবং ইংরেজিতে টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ, যথাক্রমে 20 শব্দ 20 শব্দ লিখতে পারতে হবে। মানে এখানে আপনার কম্পিউটারের 20 প্রতি মিনিটে ইংরেজি 20টি শব্দ লিখতে হবে, বাংলা 20টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। স্টোরম্যান 9,300 থেকে 22,490 16তম গ্রেড। 21 জন নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। MS ওয়ার্ড বা সমকার্যোপযোগী সফটওয়্যার দক্ষতা সমূহ কম্পিউটার পরিচালনার ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা। MT ড্রাইভার বা ড্রাইভিং পোস্টে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন স্কেল ধরা হয়েছে 16তম গ্রেড। এই পদের জন্য লোক সংখ্যা নিয়োগ করা হবে 19টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে হালকা মোটরযান চালানোর বৈধ লাইসেন্স সহ পেশাগত কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভার পোস্টে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ফটোকপি অপারেটর বেতন স্কেল ধরা হয়েছে 8,800 থেকে 21,310 টাকা 18তম গ্রেড। পদের জন্য লোক সংখ্যা নিয়োগ করা হবে 3 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তারপর আসি অফিস সহায়ক
অফিস সহায়ক পদে লোক সংখ্যা নিয়োগ করা হবে 17 জন। বেতন স্কেল ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতার দরকার হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে আসি নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড। বেতন স্কেল ধরা হয়েছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত 20তম গ্রেডের জন্য, এবং এই পদের লোক সংখ্যা নিয়োগ করা হবে 16 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসএসসি মানে এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। তারপর পরিচ্ছন্ন কর্মী, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত 20তম গ্রেড, লোক সংখ্যা নিয়োগ করা হবে 2 জন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 8ম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এটি ছিল আপনার কোন পদে কতজন লোক সংখ্যা নিয়োগ করা হবে, কোন পদের কততম গ্রেড হবে, কোন পদের জন্য কত শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কোনো অভিজ্ঞতার প্রয়োজন আছে কিনা সেগুলো নিয়ে আলোচনা করলাম। এখন আপনাদের সামনে আলোচনা করব আবেদনপত্র পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্তিত কি কি শর্তাবলী অনুসরণ করতে হবে। আবেদনকারীর বয়স 25 ফেব্রুয়ারি 2025, দরখাস্ত জমা প্রদানের শুরুর তারিখে সর্বোচ্চ 32 বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। মানে 25শে ফেব্রুয়ারি 2025 সালে আপনাদের যাদের 32 বছরের মধ্যে থাকবে তারাই আপনারা আবেদন করতে পারবেন। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শাসিত বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরির প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে অগ্রিম কপি গ্রহণ করা হবে না। মানে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে আধা সরকারি, সরকারি বা স্বায়ত্তশাসিত যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন, তাহলে আপনাকে অবশ্যই যে অফিসে আপনি আগে চাকরি করতেন বা করছেন সেই অফিস থেকে আপনাকে অনুমতিপত্র নিয়ে আসতে হবে। যে তাদের কোনো আপত্তি থাকলে হবে না, বা আপনি আগে 2 বছর আগে বা 3 বছর আগে আপনি এই অনুমতিপত্র গ্রহণ করেছেন, সেটা গ্রহণযোগ্য হবে না। তারপর গ নম্বরে বলা হয়েছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিরত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আবেদন করে নিয়োগপ্রাপ্ত হলে উক্ত নিয়োগ নবনিয়োগ হিসাবে গণ্য হবে এবং তার পূর্ব চাকরিকাল শুধু পেনশন বা বেতন সংরক্ষণের জন্য গ্রহণযোগ্য হবে। জ্যেষ্ঠতা বা অন্য কোনো আর্থিক সুবিধার জন্য উক্ত কর্মকাল গ্রহণযোগ্য হবে না। এখানে বলা হয়েছে আপনারা যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, তারপরে যদি আপনার এখানে চাকরি করার ইচ্ছা প্রকাশ করেন বা চাকরি পেয়ে যান, তাহলে আপনার এই নিয়োগটি নবনিয়োগ বা নতুন নিয়োগ বলে গণ্য হবে। তা আপনার যে আগে যে চাকরি করছিলেন সেই চাকরির ওদেরটা শুধু গণ্য হবে কোথায়, যেখানে আপনি যখন পেনশন পাবেন সেই পেনশন এবং বেতন সংরক্ষণের জন্য সেটা গণ্য হবে, কিন্তু আপনার সুবিধা সকল আপনি নতুন নিয়োগ অনুযায়ী পাবেন। তারপর সরকারি সর্বশেষ বিধিবিধানের ভিত্তিতে কোটা সংক্রান্ত বিষয় নির্ধারিত হবে। মানে সরকারের সর্বশেষ বিধিবিধানের ক্ষেত্রে, মানে বিধিবিধান যে কোটা সংক্রান্ত যে বিষয় নির্ধারিত করা আছে সেটা নির্ধারিত হবে। 4 নম্বরে বলা হয়েছে লিখিত ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ডিএ প্রদান করা হবে না। এখানে আপনাকে কোনো প্রকার আপনি যে পরীক্ষা দিতে আসবেন, ব্যবহারিক পরীক্ষা, লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষার সময় যে আসবেন, আপনার কোনো যাতায়াত খরচ বা খাবার খরচ দেওয়া হবে না। কর্তৃপক্ষের পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি
সহ নিয়োগ বাতিল ও অন্যান্য সকল বিষয় সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার সংরক্ষণ করে। নিয়োগকারী কর্তৃপক্ষ এই নিয়োগটি বাতিলও করতে পারে, আবার কোনো পদ সংখ্যা বাড়াইতেও পারে বা কমাইতেও পারে, সম্পূর্ণ অধিকার তাদের আছে। এখন আসি আবেদনপত্র সংক্রান্ত শর্তাবলী। এই বিজ্ঞাপনের অধীনে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, কোনো রকম অফলাইন আবেদন গ্রহণযোগ্য হবে না বা অফলাইন আবেদনের সুযোগ নাই। সে লক্ষ্যে তাদের ওয়েবসাইট বা টেলিটকের ওয়েবসাইটে লগ ইন করলে একটি লিঙ্ক পাওয়া যাবে। সেই লিঙ্কে প্রবেশ করে নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে এবং ফি জমাদানের সময়সীমা দেওয়া আছে সেখানে বা এখানেও দেওয়া আছে। আমি আপনাদের সুবিধার্থে আবেদন লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা একটু কষ্ট করে চেক করে নেবেন, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর আমি আপনাদের জন্য কিভাবে আবেদন করতে হয় সেই ভিডিওটি একটা কমপ্লিট ভিডিও নিয়ে আসবো। আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা কষ্ট করে সেখান থেকে যদি কোনো বুঝতে না পারেন তাহলে আমার ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন। অনলাইনে আবেদন পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 25 ফেব্রুয়ারি 2025 এবং অনলাইনে ফি জমাদানের শেষ তারিখ 17 ফেব্রুয়ারি 2025। মানে আপনার আবেদন শুরু হবে 25 ফেব্রুয়ারি, আবেদন চলবে 17 মার্চ পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্তগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। প্রথমে আপনাকে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। পূরণ করে সাবমিট করার পরে আপনাকে একটা ইউজার আইডি দিবে। সেই ইউজার আইডির মাধ্যমে আপনাকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে বা 3 দিনের মধ্যে আপনাকে যে নির্ধারিত একটা ফি আছে সেই ফিটা পরিশোধ করতে হবে। ফি পরিশোধ করার পরেই আপনার আবেদনটি কমপ্লিট হবে। অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার স্বাক্ষর এর দৈর্ঘ্য হতে হবে 300 এবং প্রস্থ 80 পিক্সেল। ফাইল সাইজ ম্যাক্সিমাম 60 কেবি এবং রঙিন ছবি 300 বাই 300 পিক্সেল। ফাইল সাইজ ম্যাক্সিমাম 100 কেবি এর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবে। মানে আপনার ছবির সাইজ হতে হবে 300 বাই 300 এবং স্বাক্ষর একটা সাদা কাগজে স্বাক্ষর করে সেটার সাইজ হতে হবে 300 বাই 80। যেহেতু অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। মানে আপনি যে আবেদনপত্রের মাধ্যমে পরবর্তী সকল কার্যক্রম সম্পন্ন হবে সব কিছুই সেই জন্য আপনার সাবমিট করার পূর্বে আপনাকে শতভাগ নিশ্চিত হতে হবে যে আপনি ঠিক লিখছেন বা ঠিক ভাবে পূরণ করছেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রটি একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। আপনার যখন আবেদনটি সাবমিট করবেন তার আপনাকে একটা ডাউনলোড করার অপশন দিবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, নিয়ে আপনি প্রিন্ট করে রেখে দিবেন। এরপর আসি SMS প্রেরণের নিয়মাবলী এবং পরীক্ষার ফি প্রদান। আপনি যেভাবে আবেদনপত্রটি পূরণের পর আপনাকে যেভাবে ফি প্রদান করতে হবে সেটি হচ্ছে অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফি যথাযথ পূরণের পর নির্দেশনা মতো ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করার পর প্রার্থী একটি ইউজার আইডি এবং স্বাক্ষরজনিত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। এই অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। আমি যেটা আপনাদের আগেই বলেছি যে আপনাকে একটা অ্যাপ্লিকেশন করার পর স্বাক্ষর করার পরে আপনাকে ডাউনলোড অপশন আসবে, সেই ডাউনলোড অপশন থেকে সংরক্ষণ করতে পারবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে এবং ইউজার আইডির নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে
আপনার ফি প্রদান করতে হবে। ইউজার আইডি প্রথমে টেলিটক একটা আপনার ফি প্রদান করার জন্য টেলিটক প্রিপেইড মোবাইল লাগবে বা টেলিটক প্রিপেইড মোবাইল বা সিম লাগবে। সেই সিমের মাধ্যমে 2টি SMS এর পরীক্ষার ফি অনাধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। অবশ্যই আপনাকে টেলিটক প্রিপেইড সিম থেকে আপনাকে ফি পরিশোধ করতে হবে। এখানে বিজ্ঞপ্তির ক্রমিক নাম্বার ক থেকে পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি 100 টাকা। আপনি দেখেন এই পর্যন্ত আপনার প্রথম থেকে 5টি এই ক থেকে উচ্চমান সহকারী UDA থেকে MT ড্রাইভার এই পদের জন্য আপনাকে পরিশোধ করতে হবে 100 টাকা প্লাস কমিশন 10% হিসেবে 10 টাকা প্লাস ভ্যাট 15% হিসেবে 2 টাকা, টোটাল আপনাকে পে করতে হবে 112 টাকা। এবং ক্রমিক নাম্বার চ থেকে ঝ পর্যন্ত পরীক্ষার ফি 50 টাকা, কমিশন ফি 10% হিসেবে 5 টাকা এবং ভ্যাট ফি 15% হিসেবে 1 টাকা, টোটাল 56 টাকা আপনাকে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেই পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। সাপোজ ধরেন আপনি অনলাইন অ্যাপ্লিকেশন কপি জমা দিয়েছেন, আপনি সকল ফর্ম ফিল আপ পূরণ করেছেন, কিন্তু আপনি টাকা জমা দেন নাই বা পরীক্ষার ফি জমা দেন নাই, তখন সেই আবেদনটি আপনার গ্রহণযোগ্য হবে না। প্রথম SMS আপনাকে দিতে হবে SMS অপশনে যে MES তারপরে স্পেস দিয়ে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মে যে ইউজার আইডি আছে সেটি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। তারপর দ্বিতীয় SMS এ আপনাকে স্পেস MES স্পেস দিয়ে ইয়েস স্পেস দিয়ে পিন নাম্বার লিখে সেন্ড করতে হবে, সেন্ড করতে হবে সেই ঠিক একই নাম্বারে 16222 নম্বরে। দ্বিতীয় SMSটি পাঠানোর পর ফিরতি SMS এ পাসওয়ার্ড পাবেন। প্রথমে একটা SMS দিবেন, তারপরে আবার আরেকটা SMS দেবেন, তারপরে আপনাকে একটা ফিরতি SMS দিবে, সেই SMS এ আপনি পাসওয়ার্ড পাবেন। এই পাসওয়ার্ডটি দিয়ে পাসওয়ার্ডটি অ্যাডমিট কার্ডের প্রবেশপত্র ডাউনলোড সংরক্ষণ করতে পারবেন। মানে আপনাকে যে আপনার যে ইউজার আইডি আছে সেই ইউজার আইডিটাও সংরক্ষণ করতে হবে, তারপর আপনাকে ফিরতি SMS এ যে পাসওয়ার্ডটা দিবে সেই পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে পরবর্তীতে আপনাকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনার যে ওয়েবসাইট থেকে আপনার আবেদন করেছেন সেই ওয়েবসাইটের প্রার্থীর ফোন নম্বরে SMS এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। যারা অ্যাপ্লিকেশন করছেন তাদের অ্যাপ্লিকেশন যাচাই বাছাই করে যারা যোগ্য বলে বিবেচ্য হয়েছেন তাদেরকেই শুধু SMS এর মাধ্যমে জানানো হবে। জানানোর পরে আপনার অনলাইন আবেদনপত্রের প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে। মানে আপনি যে মোবাইল অ্যাপ্লিকেশনের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারের মাধ্যমে আপনাকে সকল তথ্য জানানো হবে। তারপর SMS প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার সময়, তারিখ, ভেন্যু নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট করার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড করে তারিখ পরবর্তী SMS এর মাধ্যমে জানানো হবে। আপনার পরীক্ষার সময়, তারিখ, ভেন্যু বা কোথায় পরীক্ষা হবে সেগুলো আপনাকে SMS এর মাধ্যমে আপনার যে ইউজার আইডি বা পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেটি আপনি ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনাকে মেসেজ আসলে আপনি ডাউনলোড করতে পারবেন। তারপর ওই অ্যাডমিট কার্ডে সকল আপনার ডিটেলস দেওয়া থাকবে যে আপনাকে কোথায় পরীক্ষা দিতে যাইতে হবে, কোথায় কি করতে হবে, সেভাবে আপনি করতে পারবেন। তাছাড়া আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান বা আপনি ইউজার আইডি ভুলে যান, পিন ভুলে যান, সেগুলো আপনি শুধু টেলিটক প্রিপেইড ফোন থেকে SMS করে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। এখানে দিয়ে আছে, আপনারা এগুলো অনেক বিষয় দেওয়া আছে। তারপর এখানে লাস্ট একটা আপনার নোট দেওয়া আছে, আপনারা এগুলো বুঝতে পারবেন যে মানে আপনার কীভাবে পরীক্ষার্থী যাচাই বাছাই করা হবে, সব কিছু আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে বলা হয়েছে 18 ফেব্রুয়ারি 2000 তারিখে দৈনিক
ইত্তেফাক এবং দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। উক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনকৃত প্রার্থীগণ এই নিয়োগ পরীক্ষায় অন্তর্ভুক্ত থাকবেন। আপনাদের কর্তৃক আবেদনপত্রের সময় প্রদত্ত মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত SMS প্রদান করা হবে। এছাড়াও পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি MES ওয়েবসাইটের পোর্টালে এবং টেলিটকের পোর্টালে পাওয়া যাবে। মানে আপনারা যারা 2020 সালে 18 ফেব্রুয়ারি যে দৈনিক ইত্তেফাক এবং যুগান্তরের পত্রিকায় প্রকাশিত নিয়োগ হয়েছিল, তারা যারা আবেদন করছিলেন এই পদগুলোর জন্য, তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। আপনাদের ওই আবেদনটাই গ্রহণ হবে। আপনাদের সেই সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইলের মাধ্যমে সেই SMS এর মাধ্যমে আপনাদেরকে জানাই দেওয়া হবে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আপনাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সকল তথ্য পৌঁছে যায়। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।